হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো গত কয়েকদিন একটু ঝামেলায় ছিলাম, যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। অনেকগুলো ভিডিও জমে গিয়েছে। ইনশাল্লাহ এখন ডেলি একটা করে ভিডিওগুলো শেয়ার করে দিব আপনাদের সবার মাঝে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। আর আমার দাদি বেশ অনেক দিন ধরে অসুস্থ। তো দাদিকে আসলে দেখতে যাব করে যাওয়া হয়নি, কারণ অনবরত কিন্তু বাচ্চা দুইটাই অসুস্থ, মিহি মিনহা দুইজনই। মাঝখান দিয়ে আমিও একটু অসুস্থ ছিলাম। শীতকালে আসলে যা হয় আর কি, সর্দি কাশি, বলতে গেলে শীত একটু পড়া যখন শুরু করেছে তখন থেকে মিনহার সর্দি কাশি জ্বর এগুলো লেগেই আছে, মানে কন্টিনিউ ওকে আমি সর্দি কাশি আর জ্বরের ওষুধ খাওয়াচ্ছি। মানে শীতের ওর হচ্ছে প্রচুর পরিমাণের অ্যালার্জি শীতকালে। এটা আসলে ডক্টরই বলেছে, মানে শীত আসলে ওর ওষুধ লাগবে, আর হচ্ছে ঠান্ডা লেগেই থাকবে। সেজন্য একদম কন্টিনিউ ওকে ওষুধ খাওয়ানো হয়। তো যে সময় দাদু একটু বেশি অসুস্থ ছিল, তখন মিনহাও একটু বেশি অসুস্থ ছিল। তখন আসলে আমি বের হতে পারিনি, কারণ আমি যেহেতু যাব কয়েক ঘন্টা থাকবো, মিনহাকে তো আর রেখে যেতে পারবো না। তো ওকে তো নিয়ে যেতে হবে, সিএনজির বাতাসে দেখা যাবে ঠান্ডা আরও বেশি লেগে যাবে। সেই কারণে ওকে আর রেখে আমি আর যাইনি। তো আজকে চিন্তা করেছি দাদুকে দেখতে যাব। তো দাদি হচ্ছে নর্মালি চিকেন ছাড়া তেমন কিছুই খেতে পারে না, মাছ টাছ কিছুই খেতে পারে না। তো চিন্তা করেছি নিজের হাতে দাদুর জন্য হচ্ছে চিকেন রোস্ট রান্না করে নিয়ে যাব, আর হচ্ছে পোলাও রান্না করে নিয়ে যাব। আর দাদি হচ্ছে আমার অরেঞ্জ কেকটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো দাদুর জন্য হচ্ছে অরেঞ্জ কেকটা নিয়ে যাব। আসলে বয়স হয়ে গেলে যা হয় আর কি, মানে আগে তো দেখা গিয়েছে যে মাঝে মধ্যে হলেও আসতে পারতো, এখন তো মানে কোনো কানে যাওয়ার ওরকম ইয়া নেই। তো সবাই দোয়া করবেন যাতে করে আমার দাদি সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর নিজে যাতে চলাফেরা করতে পারে। তো এখানে হচ্ছে রোস্টটা রান্না করার জন্য ফার্স্টে আমি কেটে নিয়েছি, এরপরে হচ্ছে এখন আমি রোস্টটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তারপরে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে তারপরে এটাকে হচ্ছে আমি ফ্রাই করে নেব। তো আমি চিন্তা করেছিলাম যে যেহেতু দাদু আসতে পারবে না, আর কখন আমি নিজের হাতে দাদুকে খাওয়াবো, সেটার সুযোগ হয়তো বা নাও আসতে পারে, কারণ মানুষের তো হেয়াত মতের কোনো বিশ্বাস নেই। তাই আমি চিন্তা করলাম যে নিজের হাতে রান্না করে নিয়ে যাই, অন্তত একটা পিস খেলেও অনেক বেশি আমার জন্য, মানে নিজের হাতে খাওয়াতে পেরেছি। তো এখানে হচ্ছে আমি চিকেনটা ক্লিন করে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে লবণটা মাখিয়ে নিয়েছি, আর হ্যাঁ, আমি কিন্তু চিকেনের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, আমি ঝাঁঝরির মধ্যে রেখেছিলাম। তো এখন হচ্ছে প্রত্যেকটা চিকেন আমি তেলের মধ্যে দিয়ে তারপরে হালকা একটু ফ্রাই করে নিব। খুব একটা বেশি ফ্রাই করা লাগবে না, অল্প একটু ফ্রাই করলে হয়ে যাবে। আর যাদের আসলে দাদা দাদি আছে তারা কিন্তু জানে দাদা দাদির ভালোবাসা কি। আমি কিন্তু বলতে গেলে আমার দাদির হাতেই বড় হয়েছি, মানে ছোটোবেলায় আমি শুনেছি আমার ফুফিদের কাছ থেকে, বড়দের কাছ থেকে, ঘুম থেকে ওঠার পরে কান্নাকাটি করতাম, যতক্ষণ না অবধি দাদিকে দেখতাম না ততক্ষণ অবধি কান্নাকাটি করতাম। মানে আমার কান্না নাকি কেউই থামাতে পারতো না, এতটাই পাগল ছিলাম। আর মানে এমন ছিলাম যে নাকি অনেক বেশি জিদি ছিলাম। যদি ঘুম থেকে চোখটা খোলার পরে নাকি যে দেখি না যে দাদিকে, তখন নাকি দরজার মধ্যে শুধু লাথি মারতাম। লাথি মারতে মানে ২ বার নাকি দরজা ভেঙেও গিয়েছিল। মানে তখনকার দরজাগুলো তো ওই যে ইয়া দিয়ে স্ক্রু না কি যেন দিয়ে লাগানো থাকতো না, ওগুলো নাকি খুলে গিয়েছিল। তো এরকম আসলে পাগল ছিলাম। এখনও দাদিকে সবসময় মিস করি, দাদির জন্য অনেক খারাপ লাগে। তো আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন যাতে করে সবসময় উনি ভালো থাকে, সুস্থ থাকে। আর শুধু আমরা কিন্তু নাতি নাতনি কিন্তু কম না, অনেক বেশি, মানে যেহেতু আমার চাচারা ফুফিরা অনেক বেশি, দাদি কিন্তু সবাইকে অনেক বেশি পছন্দ করে, এমনকি আমার ছোট চাচার ছেলে মেয়ে, তারপরে এরপরে এগুলো সবাইকে কিন্তু তাদের নিজেই কোলে পিঠে করে বড় করেছে, মানে সবসময় কোলে রাখতো। মানে নাতি নাতনিদের প্রতি দাদা দাদির তো সবসময় আলাদা একটা ভালোবাসা মায়া কাজ করে।
যেমন হচ্ছে আমার শ্বশুর, আমার শাশুড়িও কিন্তু মিহি মিনহার জন্য যেরকম টান, আমার শ্বশুর তো কয়েকদিন পর পরই ফোন করবে, জিজ্ঞেস করবে ওরা কি করে, পড়ালেখা করে কি না, বা আমরা কখন যাব হাতিয়াতে, সবসময় জিজ্ঞেস করে আমার শাশুড়িও। তো এরকম আর কি, দাদা দাদির ভালোবাসা আসলে কখনো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। এখানে আমি রোস্টটা রান্না করার জন্য পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে হচ্ছে আমি টক দই, তারপরে হচ্ছে জয়ফল জয়ত্রীর গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ, এরপরে হচ্ছে আমি বাদাম বাটা অ্যাড করব। চাইলে নারিকেল বাটা, পোস্তদানা বাটা, এরপরে হচ্ছে কিশমিশ বাটাও কিন্তু অ্যাড করতে পারবেন। আমি কিন্তু আগেও মানে থাকতে কিশমিশ বাটাও দিতাম, তবে অনেক বেশি ঘন হয়ে যায় ঝোলটা। অত রোস্টের ঝোল অত বেশি ঘন হলে আবার তেমন ভালো লাগে না। সেই কারণে আমি শুধু টক দই আর বাদাম দিয়ে দুধ দিয়ে কিন্তু আমি আজকে রোস্টটা রান্না করছি। এরপরে এখানে আমি 1 চা চামচের মতো টমেটো সসও দিয়ে দিয়েছি। আর এখানে টক দইটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেই কারণে একটু বরফ হয়ে আছে। তো এটা আস্তে আস্তে গলে যাবে। মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু সম্পূর্ণভাবে উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব, যেগুলো কিনা আমি আগে ফ্রাই করে রেখেছিলাম। তো আমরা চিন্তা করেছি আজকে সন্ধ্যার পরে না, দুপুরের পরপরই বের হব, যাতে করে হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারি। আসলে সব সময় দেখা যায় কি, মানে তাড়াতাড়ি বের হব বললেও কিন্তু বের হওয়া যায় না। আমি তো এমনই প্ল্যান করেছিলাম 3টার দিকেই বের হয়ে যাবে, তবে আমাদের বের হতে হতে প্রায় 6টা বেজেছে। এরকমটাই হয়, যদি 3 ঘন্টা আগে যদি প্ল্যান করতাম যে এতটা বের হব, তাহলে দেখা যাবে ওটা 3 ঘন্টা পরে হয়। তো এখানে হচ্ছে আমি মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার চিকেন রোস্টটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, যাতে করে একটা বিয়েবাড়ির শাহী ফ্লেভার চলে আসে। তো এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরেই কিন্তু আমার পুরো চিকেনটা সম্পূর্ণ কমপ্লিট। তো এদিকে তো আমার চিকেন রোস্ট রান্না তো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি রান্না করে নিব পোলাওটা। পোলাওটা আমি সবার শেষেই রান্না করছি, কারণ হচ্ছে যেহেতু গরম গরম নেওয়ার ট্রাই করব। পোলাও এগুলো আবার গরম করে খেলে খুব একটা বেশি ভালো লাগে না, তাই চিন্তা করলাম একটু লেট করে রান্না করি, হতে হতে দেখা যাবে আমরা গরম গরম বক্স ভরে যদি নিয়ে যাই, তখন একদম গরম থাকবে। তো এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণের পোলাও চাল নিয়ে নিয়েছি, এরপরে এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আজকে কিন্তু আমার কোনো কেকের অর্ডার নেই, সেই কারণে কিন্তু আজকে যাওয়া হচ্ছে। তো আজকে কেকের অর্ডার না থাকলে একটা পিৎজার অর্ডার ছিল, 8 ইঞ্চির একটা পিৎজা ছিল। তো পিৎজাটা এখন বেক করা হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে এখন আমি ডেলিভারি ম্যানকে দিয়ে দিব। ডেলিভারি ম্যানকে দেওয়ার পরপরই কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম, কারণ এই পিৎজার জন্যই আমার মূলত একটু লেট হয়ে গিয়েছে, কারণ পিৎজাটা যেহেতু 5টার দিকে ডেলিভারি করতে বলেছে, সে কারণে এটা না হলে আমার আগে যাওয়া হতো, 3টার দিকে যাওয়া হতো। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি এখন চিকেন রোস্টটা হচ্ছে বক্সে ঢুকিয়ে নিচ্ছি, এরপরে পোলাওটাও আমি অলরেডি বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ চিকেন রোস্টের কালার এবং টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো এদিকে হচ্ছে আমার সব কিছু প্যাকিং করা রেডি, এখন শুধুমাত্র এগুলো আমি করে তারপর বুরকা পরে এরপর বের হয়ে যাব। অরেঞ্জ কেকগুলো প্যাক করে নিয়েছি। তো আমি হচ্ছে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলাম, এখন বের হয়ে যাচ্ছে। সবাই অলরেডি বাহিরে ওয়েট করছে, ফুফি, ফাহামিদা, তারপরে মেরিন, মিহি, তারপরে রিমা, সবাই ওয়েট করছে আমার জন্য। লাস্টের দিকেই আমি আসলে রেডি হয়েছি।
আর টুনটু তো বাহিরে বের হতে পারলেই সারলো, মানে ও হাঁটবে না দৌড়াবে এরকম একটা অবস্থা, মানে দৌড়ে দৌড়ে হাঁটবে। আমাদের বাসায় গেলে তো আরও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তো আমরা হচ্ছে চলে এসেছি। আমরা ফার্স্টে হচ্ছে ফুফির বাসায় ঢুকেছি, যেহেতু আমার দাদিদের বিল্ডিংয়ের নিচতলায় হচ্ছে ফুফি থাকে। তো ফার্স্টে আমরা ফুফির এখানে ঢুকেছি। তো ফুফির এখানে নাস্তা করে তারপরে হচ্ছে উপরে যাব দাদিকে দেখতে। দাদি হচ্ছে দোতলাতেই থাকে। তো এখানে হচ্ছে ফুফি আমাদেরকে নাস্তা দিয়েছে, প্রায় অনেক কিছুই করেছে আজকে। পাস্তা, স্প্রিং রোল, এরপরে হচ্ছে কাবাব, তারপরে হচ্ছে সমোসা। তো পাস্তাগুলো অনেক বেশি মজা হয়েছে। আর অনেক ক্ষুধার্তও ছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে আমাদের আস্তে আস্তে। ফুফি তো ফোন দিতে দিতে সে একবার নাকি বলছিল আমরা নাকি যাবো না, এমনি বলছিলাম। তবে আসলে বাচ্চা কাচ্চা রান্নাবান্না সব মিলিয়ে অর্ডারের কাজ সব শেষ করে বের হতে অনেকটা লেট হয়ে গিয়েছে। প্রায় একদম মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আমরা যখন এখানে এসে পৌঁছাই। আর বহদ্দারহাট থেকে কিন্তু আগ্রাবাদ কিন্তু অনেকটাই দূরে বলতে গেলে, যেহেতু আমাদের এদিকে একটু কম আসা হয়। বলতে গেলে এদিকে আমাদের অনেক রিলেটিভই থাকে, আমার অনেকগুলো ফুফি এখানে থাকে, এরপরে আরও অনেক রিলেটিভ থাকে। তারপর দেখা যায় এদিকে একটু কম আসা হয়, যেহেতু ওদিকে থাকা হয় বেশি, সে কারণে একটু বেশি দূরে লাগে, উল্টা পথ লাগে, যেটা সত্য কথা। আমার তো বেশিরভাগ পার্সেল তো আগ্রাবাদ হালি শহরের এদিকেই আসে। তো এরপরে হচ্ছে এখন আমরা সবাই মিলে গরম গরম চা খাচ্ছি। আর টুনটু অনেক বেশি মজা করছে এখানে এসে, এমন একটা ভাব নিচ্ছে মনে হচ্ছে যে সেই সবাইকে চেনে। নর্মালি ও যখন কোথাও যায় তখন কিন্তু ও অত বেশি কথাবার্তা বলে না, একদম চুপচাপ থাকে। তবে এখানে আসার পরে ও এত বেশি এক্সাইটেড, এত বেশি খুশি, কি বলবো, অনেক বেশি হ্যাপি ছিল। তো আমরা হচ্ছে নাস্তা করার পরে এখন সবাই মিলে একটু গল্প করছি। গল্প করার পর আমরা উপরে যাব দাদির সাথে দেখা করতে। তো এখন হচ্ছে আমরা সবাই উপরে যাচ্ছি। দাদির আজকে জ্বর উঠেছে, শরীরটা অনেক খারাপ। তো নিচে নামানোর জন্য ফুফি কয়েকবার গিয়েছিল দাদিকে ধরে ধরে নামানোর জন্য, তবে দাদি একদমই নামেনি, কারণ ওনার শরীরটা আজকে বেশি খারাপ লাগছে। বলেছে আগামীকালকে ডাক্তার দেখালে তখন গিয়ে উনি নিচে আসবে। Orang dadu hasi. Oh, halam iko ge de school jadda. Awak ada lah. দাদির পাশে বসে আছি আর চিন্তা করছি, মানে গত 6 মাস আগেও কিন্তু দাদু অনেক বেশি সুস্থ ছিল, মানে নিজেই সব কিছু চলাফেরা করতে পারতো, নিজেই সব কিছু খেতে পারতো। এখন দেখা যায় কেউ না কেউ খাইয়ে দিতে হয়, না হলে দেখা যায় মানে পড়ে যায়, মানে চা খেতে গেলে হাত থেকে পড়ে যায়, হাতের জোর যেমন কমে যায় সেরকম আসলে কমে গিয়েছে। মানে এখন চা বলুন, কোনো খাবার বলুন, মানে খাইয়ে দিলে সুন্দর মতো একটু খেতে পারে। আর খাবারের রুচি বলতে একেবারেই নেই। একটা বিস্কিট উনি পুরোপুরি শেষ করতে পারেনি, একটু করে চা উনি কান্না করবে দে বলো আলু দাও তো একটু আদর দাও তো এভাবে আদর দাও এভাবে আদর দাও বেবি বেবি ও বাবা না পড়বা দেখিও খুব বসে বসে না Tunggu. Nom dah. নাও না তুমি নাও কিন্তু একটা নিয়ে লুকায় ফেলছে দেখছো মিনহা সরে যাও প্রথম মেয়ে কোথাকার তো রাতের খাবারটা আমরা ফুফির এখানে খাচ্ছি। ফুফি আমাদেরকে দেখে প্রায় অনেক কিছুরই আয়োজন করে ফেলেছে এখানে অল্প সময়ের মধ্যে, অল্প সময়ে অনেক কিছুই রান্না করেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।